চালের বাজার ঊর্ধ্বমুখী, কেজিতে দাম বেড়েছে 4 থেকে 6 টাকা। আড়তদারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। আবরার রাহাত হত্যা মামলায় আনিসুল হক সহ 5 জনের জামিন, সম্পদ ক্রয়ের নির্দেশ প্রত্যাহার। গভীর রাতে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনের উপর হামলা, গুরুতর অবস্থায় নেওয়া হচ্ছে ঢাকায়। নাব্যতা সংকটে ধুঁকছে ফেরি, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট পুরো সচল হতে আরো 1 সপ্তাহ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21online। এছাড়া সংবাদে আরো থাকছে, গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, কর্মীদের মধ্যে উদাসীনতা, কঠোর হচ্ছে পুলিশ। চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম বেড়েছে 4 থেকে 6 টাকা, আর মিনিকেটে বাড়তি গুনতে হচ্ছে 3 টাকা। আড়তদারদের দাবি, বন্যার কারণে চালের দর বাড়তি দিকে, যদিও খুচরা ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির দায় চাপাচ্ছেন আড়তদারদের ওপরে। এদিকে চালের দর বৃদ্ধির পেছনে মিলার ও মৌসুমী মজুতদারদের কারসাজি থাকতে পারে বলে মত কৃষি অর্থনীতিবিদদের। তহিদুর রহমানের রিপোর্ট। চালের আড়ত খ্যাত রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। অন্য বাজারের চেয়ে সব ধরনের চালের যোগান ও কেনাবেচা বেশি হয় এখানে। কিন্তু 1 সপ্তাহের ব্যবধানে 50 টাকার মিনিকেট চাল 53 টাকায়, আর নিম্ন আয়ের মানুষের 33 টাকার মোটা চাল বিক্রি হচ্ছে 39 থেকে 40 টাকায়। এদিকে খুচরা পর্যায়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, আর মোটা চাল 48 টাকায়। বর্তমানে রসিদ চাইলে আমরা বিক্রি করি 60 টাকা কেজি। রসিদ যেটা আমাদের কাছে যেটা ভালো। মোটা চাল হলো আপনার বর্তমানে 45 টাকা, আর মিনিকেট নর্মাল একটা আসলে আপনার 46 টাকা, আর মিনিকেট 1 নম্বর আসলে 57-58 টাকা। দাম বাড়ার পেছনে নানা অজুহাত আড়তদারদের। বন্যায় সরবরাহ কমে যাওয়ার কথা বলছেন তারা। কারণ হইল আপনার বারসামের মনে হয় ধানের মনে হয় ওই যে বললাম যে ধান ঠিক মতন সাপ্লাই দিতে পারতেছে না, ওই ধান ধরে রাখে। মিলেরা যখন ধান কিনতে যায় তখন দাম বেশি ত্রাণ দেয়, কেউ দান টান করে, এই জন্য মোটা চালের চাহিদাটা বেশি বিদায়ী মানে মিলেরা মোটা চালের দামটা একটু বাড়াই দিচ্ছে। তারা হঠাৎ করে বলবে যে ধানের দাম বেশি, চালের পড়তা হচ্ছে না, বস্তা 100 টাকা বেশি যাচ্ছে। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও দাম বাড়ার পিছনে মিলারদের কারসাজি দেখছেন এই কৃষি অর্থনীতিবিদ। আগস্টের শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালের মূল্য কিছুটা বেড়ে যায়। অনেকে সিন্ডিকেটকে দোষারোপ করেন, হতে পারে সেটা হয়তো একটা কারণ, কিন্তু আসলে দেখবেন যে এই সময়টাতে স্বল্প মেয়াদে, বিশেষ করে যখন চালের ধান শুকানোর সংকট থাকে, তখন কিছুটা চালের মূল্য বৃদ্ধি পায়। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি পর্যায়ে মজুদ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মোর্শেদজামান সিরনিয়াবাদ নৌবাহিনীর প্রধানকে নতুন এই র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এই সময় সশস্ত্র বাহিনী বিভাগের বিভিন্ন অফিসার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল 25 জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহীন ইকবাল। চাকরি জীবনে অ্যাডমিরাল শাহীন ইকবাল দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা অর্জন করেন। এজন্য নৌবাহিনীর সর্বোচ্চ পদক NBP এবং নৌ উৎকর্ষ পদক NUP-তে ভূষিত হন শাহীন ইকবাল। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক সহ 5 জনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আনিসুল হক সহ 5 জন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক জামিনের এই আদেশ দেন। একই সঙ্গে তাদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত আদেশটি প্রত্যাহারের আদেশও দেন বিচারক। এর আগে বুধবার আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এই সংক্রান্ত প্রতিবেদনের জন্য 20 সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছিলেন বিচারক। গত বছরের 1 নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল
মডার্ন কলেজ ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার রাহাত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে রংপুরে, পরে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। স্বজনরা জানায়, বুধবার রাতে দুর্বৃত্তরা তার বাবা ওমর শেখের উপর হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে ভোরে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে ওয়াহিদা খানমকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আজ দুপুরের দিকে হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, ওয়াহিদার মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। ধাতব কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারেনি পুলিশ। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, বাসার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দোষী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। সকাল থেকে দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। শিমুলিয়া কাঁচালবাড়ি নৌ রুটে চালু থাকা একমাত্র চ্যানেলও নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকালে পুনরায় ফেরি চলাচল শুরু হলে নাব্য সংকটের কারণে মাঝ পদ্মায় আটকে যায় দুটি ফেরি। এরপরই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বেশ কিছুদিন থেকেই নৌ রুটে দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকছে ফেরি চলাচল। পরে নাইকিং করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেয় বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। এদিকে ড্রেজিং কার্যক্রম চলছে লোহজং ও চায়না চ্যানেলে। ফেরি বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক ও পরিবহন। নাব্যতা সংকটে পড়েছে দেশের প্রধান ফেরিঘাটগুলো। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বন্ধ সকল চ্যানেল। দৌলতদিয়া পাটুরিয়া রুটেও নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌযান চলাচল স্বাভাবিক করতে চলছে ড্রেজিং। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর। কয়েকদিন আগে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় লোহজং টার্নিং চ্যানেল। চ্যানেলটিতে বর্তমানে 6 থেকে 7 ফুট পানি রয়েছে। এতে করে বিকল্প থাকে পদ্মা সেতুর চায়না চ্যানেল। তবে তাতে 3 থেকে 4টি ছোট ফেরি ছাড়া চলে না কোনো বড় ফেরি। আর পদ্মা সেতুর নিরাপত্তার জন্য রাতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। তবে নাব্য সংকট বেশি হলেও কখনো কখনো এই চ্যানেলটিও বন্ধ হয়ে যায়। পদ্মা ব্রিজের অ্যালাইনমেন্ট থেকে ফেরিগুলো 220 থেকে 30 মিটার দূরত্ব বজায় রেখে ফেরি এবং নৌযানগুলো চলাচল করছে, এবং যে 24 এবং 25 যে পেয়ার দুটো আছে, এই দুটো পেয়ারের মধ্যখান দিয়ে ফেরিগুলো চলছে এবং একটা ফেরি আরেকটা ফেরিকে যাতে ক্রস না করে সেভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, আর আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। তারা ফেরি চালবে না, ওই দুই একটা স্পেশাল সারি ওই মাইকো হুন্ডা লইয়া যায় গিয়া। ফেরি চলে না, ফেরি চলে তো আমাকে নেয় না, ট্রাক নেয় না, পরিবহন খায়। তবে এক সপ্তাহের মধ্যেই নৌযান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ব্রিজ অ্যালাইনমেন্টের একটু ডাউন যে একটা চ্যানেল আছে, আর্টিফিশিয়াল চ্যানেল তৈরি হয়েছে, ওই দিক দিয়ে এখন ছোট আকারের ফেরিগুলো চলাচল করতেছে। এবং এখানে এখন যে সমস্যাটা হয়েছে লোহজং টার্নিংয়ের, আমরা আশা করতেছি যে এটা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এটা ঠিক করতে পারবো। এই অবস্থায় চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। দৌলতদিয়া প্রান্তে 4টি ঘাট সচল থাকলেও পাটুরিয়া ঘাটে দেখা দিয়েছে নাব্যতা সংকট। ফলে ধারণ ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়েই চলাচল করছে ফেরি। স্রোতের কারণে ফেরিগুলি ঠিকমতো পার করতে পারতেছে না, প্লাস আমরাও যাইতে পারতেছি। খাওয়া নাই, দাওয়া নাই, জ্যাম, প্রচণ্ড জ্যাম। আমরা যে কি করবো আমরা নিজেও জানি। ড্রেজিং চলায় ফেরিঘাটে ভিড়তে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। রত্না জামান, 21 টেলিভিশন। বাংলাদেশ এখনো করোনামুক্ত হয়নি। এই অবস্থার মধ্যেই স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন রাজধানীবাসী। গণপরিবহনগুলোতে সরকারি নির্দেশনা মানতে চাইছেন না অনেকেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে পুলিশ। নির্দেশনা অমান্য করায় কিছু গণপরিবহনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। কর্মক্ষেত্রে যাওয়া বা অন্য প্রয়োজনে রাজধানীর মানুষ এখন ঘরের বাইরে। তারা ছুটে যাচ্ছেন নানা গন্তব্যে। এসব মানুষের বেশিরভাগেরই ভরসা গণপরিবহন। স্বাস্থ্যবিধি সম্পর্কে অনেকে সচেতন, আবার অনেকেই উদাসীন। অপেক্ষমান অনেক যাত্রীর মাস্ক নেই। কেউ কেউ নানা অজুহাতে যথাযথভাবে ব্যবহার করছেন না। অনেক গণপরিবহন শ্রমিকেরও একই অবস্থা।
কাউনটা কি একটু গরম লাগতেছে, গাইমা যেতেছে, ভিজা যেতেছে মাছ। এটা তো মাছ তো আর বেশি পিন্দা যেতেছে না। ভাইয়া ফার্স্টে তো ওই সিমটমগুলো আমার নেই, ঠিক আছে? তো আমার ওই ভাইরাস যে আমি ক্যারি করতেছি না এটা বলে না। আর ভাইরাস যে আপনি যে ক্যারি করছেন না ওটা কিভাবে বলবেন? যাত্রীরা সবাই তো নিয়ম মানে না, কেউ মানে না এরকম। মাস্ক কি পরি না, আমি নিচে উঠছি তো। মাছ তো রেখে আসছি মামা, ওখানে সাইডে থেকে গেছে। গরমে অস্থির বানালা, এই জন্য মাছটা বাইরে দিয়েছে। নির্দেশনা অমান্যকারী যাত্রীদের সতর্ক করেছে পুলিশ। কিছু পরিবহনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। মাস্ক বাধ্যতামূলক পরার ব্যবস্থা করছি। 2 সিটেই যাচ্ছে যাত্রী, কিন্তু দাঁড়িয়ে অতিরিক্ত কোনো যাত্রী নেওয়া হচ্ছে না। যেসব গাড়িতে অতিরিক্ত যাত্রী নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। স্বাস্থ্যবিধি ঠিকমতো অনুসরণ না করায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ কষ্টসাধ্য হবে বলে মন্তব্য করেন যাত্রীদের অনেকে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 2 বছরের রাজধানীতে 468টি অগ্নিকাণ্ড, নিমতলী ট্র্যাজেডির পরও বদলায়নি পরিস্থিতি, বলছে টিআইবি। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদ। যাদের রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাদুল কাদের। সেতু মন্ত্রণালয়ের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ সবার আগে। যারা দেশ বিকিয়ে দিয়ে স্বাধীনতা চেতনাকে ভুলুণ্ঠিত করে, ইতিহাসকে করে বিকৃত, আর হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস নির্ভর রাজনীতি করে, তাদের মুখে জনস্বার্থের কথা শোভা পায় না। যাদের রাজনীতির উৎসব জনগণ নয়, বন্দুকে নয়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ায় তা প্রমাণ করে। বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত। তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে 2টি জাতীয় পরিচয়পত্র নেয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। গত 1 সেপ্টেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মমিনুল ইসলাম আসামের উপস্থিতিতে 5 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে গত 30 আগস্ট সাবরিনার বিরুদ্ধে মামলা করেন গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া। নিমতলী ও চুড়িহাট্টার মতো অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়, বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পুরনো ঢাকার অগ্নি নিরাপত্তা নিশ্চিত নিয়ে গবেষণার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসন এবং অন্যান্য অংশীদারদের মাঝে জবাবদিহিতার ঘাটতি রয়েছে। প্রতিবেদনে বলা হয় 2018 সাল থেকে এখন পর্যন্ত রাজধানীতে প্রায় 468টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিমতলী অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি এবং টাস্ক ফোর্সের সুপারিশের অধিকাংশই বাস্তবায়ন হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। আমার সহকর্মী সকলকে, মোস্তফা কামালকে আরো একবার ধন্যবাদ। 2018 সালেই দেখা গেছে যে একটি নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী 468 ছোট বড় অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যে তো সেগুলো তো আছেই, তার পাশাপাশি চুড়িহাট্টা এবং নিমতলী, এ দুটি বড় ধরনের বিয়োগান্তক ঘটনা। সেগুলো কোনো বিক্ষিপ্ত 2-1টি ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আর এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। চালের বাজার ঊর্ধ্বমুখী, কেজিতে দাম বেড়েছে 4 থেকে 6 টাকা, আড়তদারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। আবরার রাহাত হত্যা মামলায় আনিসুল হক সহ 5 জনের জামিন, সম্পদ ক্রোকের নির্দেশ প্রত্যাহার। যাতে বাসায় ঢুকে ইউনের উপর হামলা, গুরুতর অবস্থায় আনা হচ্ছে ঢাকায়। নাব্যতা সংকটে ধুঁকছে ফেরি, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে পুরো সচল হতে আরো 1 সপ্তাহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে ভিজিট করুন 21shirastory.com ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গে থাকুন।